গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, বৃহত্তর মহত্তর। আর বরাবরের মতো গল্প পাঠে আমি আপনাদের সঙ্গে থাকব রোমানা নুপুর। আমাদের পাড়া থেকে উঠে যাওয়ার 3 বছর পরে একদিন নগেনের সঙ্গে পথে দেখা হলো। লোকটার চেহারা না হোক, পোশাকের খুব উন্নতি হয়েছে দেখলাম। মাথায় চকচকে টেরি, গায়ে সিল্কের পাঞ্জাবি, পরনে কোচানো শান্তিপুরে ধুতি, পায়ে চকচকে ডারবি, হাতে আবার একটা রিস্টওয়াচ বাঁধা। একগাল হেসে পরমাত্মীয়ের মতো বললে, রেস্টুরেন্টে ঢুকতে যাচ্ছিলাম, পকেটে হাত দিয়ে দেখি মানিব্যাগটা ভুলে এসেছি। এমন খিদে পেয়েছে ভায়া। আশেপাশে শুধু দেশি খাবারের দোকান ছিল। বললাম, খাবার খাবেন? অগত্যা বলে সে একটা বিড়ি ধরালো। সঙ্গে করে তাকে খাবারের দোকানে নিয়ে গিয়ে বসালাম। সে নিজেই এটা ওটা ফরমাশ করল। আমি তাড়াতাড়ি পকেটে হাত দিয়ে টাকা 3টে আরেকবার গুনে নিলাম। জিজ্ঞাসা করলাম, দিদি কেমন আছে? জানি না বলে সে একটা রসগোল্লা গিলে ফেলল। জানেন না মানে? মানে আমায় কলা দেখিয়ে শালি ভেগেছে 4 মাস। আমি নীরবে উঠে দাঁড়ালাম। যাওয়ার জন্য পা বাড়াতেই সে ব্যাকুল হয়ে বললে, চললেন যে? সে কৈফিয়তে আপনার প্রয়োজন? এহে, চটেন কেন? খাবারের দামটা দিয়ে যান। আমার কাছে একটাও পয়সা নেই, মায়েরই বলছি, কালির দিব্যি। দাম? দাম আমি জানি নে বলে পা বাড়ালাম। সে উঠে এসে কাঁদো কাঁদো হয়ে বললে, এ কোন দেশি ঠাট্টা ভাই? বিপদে ফেলে পালাতে চান কিরকম? প্রতিজ্ঞা করছি আর খারাপ কথা বলবো না, খুব সম্মান করে কথা কইব। কি জ্বালা! আপনার পায়ে পড়ছি দাদা, হলো? আমি ফিরলাম। সে আবার খেতে আরম্ভ করে অনুযোগের সুরে বলল, রাগের মাথায় একটা বেফাস কথা বার হয়ে গেছে বলে কি এমন করতে হয় রে দাদা? মায়েরি, আমার বুক কাঁপছে এখনো। কাপুক, চট করে বলুন দিদির কি হয়েছে। সে অনেকক্ষণ ধরে যা বললে তার সংক্ষিপ্ত মর্ম এই। মাস 4 আগে একদিন সকালে উঠেই মমতাদি বললে, আমি বিদায় হলাম। এ জীবনের ক্ষুদ্রতা আমার সইছে না। আমি মহত্তর বৃহত্তর জীবনে সার্থকতা খুঁজতে চললাম বলে নগেনকে কথাটি কইবার অর্থাৎ চুলের মুঠি ধরে আটকাবার সুযোগ না দিয়েই ফস করে চলে গেল। নগেন প্রথমটা ভেবেছিল সে বুঝি আমায় ভর করেই অকুলে ভাসল। এইখানে সে হাত জোর করলে পাছে আমি রাগ করি। শেষে শুনলে তা নয়, কি একটা নারী সমিতিতে যোগ দিয়ে সে দেশের কাজে লেগেছে। চরকা ঘোরায়, ছোট ছেলে মেয়েদের পড়ায়, বাড়ি বাড়ি মেয়েদের কাছে স্বদেশী প্রচার করে। এ কথা জেনে আমাকে মিথ্যে সন্দেহ করার জন্য দুঃখে লজ্জায় অনুতাপে আমি চুপ করে বসে রইলাম। সে আমার কানের কাছে দুঃখ লজ্জা অনুতাপের জ্বলন্ত বর্ণনা করে চলল। আমি খানিক শুনলাম, খানিক শুনলাম না, শেষটা কিছুই শুনলাম না। উদ্গারের শব্দে সচেতন হয়ে দেখলাম তার খাওয়াও বক্তৃতা শেষ হয়েছে। পুনরায় উদ্গার তুলে বললে, আর খাবো না, দামটা দিয়ে দিন। দিচ্ছি। এত ঘটা করে সাজ করেছেন কেন বলুন তো? দিদির শোকে নাকি? কালো দাঁত বার করে সে হাসল। আরে রামো, সে বৃহত্তর মহত্তর জীবনের সার্থক হতে গেছে, তার জন্য শোক কি? আবার বিয়ে করে ফেলেছে কি না বুঝলেন না? 2 পয়সা দিন তো, পান কিনব। আমার হঠাৎ ইচ্ছে হলো খাবারের দাম না দিয়ে চলে যাই। দোকানের হাতের অনেক মিষ্টি খেয়েছে, একটু প্রহারও খাক। কষ্টে সে সঙ্গত ইচ্ছা সংযত করে দাম মিটিয়ে দিলাম। পান খাবার পয়সা দিয়ে নারী সমিতির নাম টুকে নিয়ে পথে নেমে গেলাম। পথে মানুষের ভিড়। আমার মনে হলো একই পথ বেয়ে আমিও চলেছি, এত লোকও চলেছে, কিন্তু প্রত্যেকের মনোবেদনার উৎস কত বিভিন্ন। এতগুলো চিন্তা জগতের একটিতেও কি মমতাদির মতো
কেউ নীরব দুঃখের পদচিহ্ন এঁকে চলেছে। নারী সমিতিটির খোঁজ করে সম্পাদিকার সঙ্গে দেখা করলাম। তিনি জানালেন, মমতাদি মাঝে 1 মাস জেল খেটেছে এবং আবার জেলে যাওয়ার জন্য বাড়াবাড়ি আরম্ভ করায় তাকে মফস্বলে কাজ করতে পাঠানো হয়েছে। এই সমিতির কাজ গঠনমূলক, ধ্বংস এর কর্মীদের ব্রত নয়। মমতাদিকে নিয়ে সম্পাদিকার বড় মুশকিল। পরদিন আমি মমতাদি যে গ্রামে ছিল সেখানে গেলাম। কলকাতা থেকে 4-5 ঘন্টার পথ। বেশ বড় গ্রাম। গ্রামের পাশে একটা নদী। খোঁজ করে শোভার প্রাচুর্যে নদী তীর যেখানে আপনাতে আপনি মুগ্ধ হয়ে আছে, সেইখানে একটি ছোট্ট টিনের বাড়িতে মমতাদির দেখা পেলাম। মমতাদি এবং তার সঙ্গিনীদের জন্য গ্রামের কে এক সদাশয় ব্যক্তি এই বাড়িখানা ছেড়ে দিয়েছিলেন। তখন দুপুর, শরতের প্রথম হলেও রোদের তেজ ছিল। সদরের বারান্দায় উঠে দাঁড়াতে 4-5টি চরকার শব্দ শুনতে পেলাম। মমতাদিকে ডাকতে চরকা থেমে গেল। সে বেরিয়ে এলো, হেসে বলল, এসেছ? আমি জানতাম খোঁজ পেলে তুমি আসবেই, 2-1 ঘন্টা তর্ক করবেই, তোমার প্রতীক্ষা করছিলাম আমি। তর্ক করব নিশ্চিত জানো? জানি। যে কাণ্ড করেছি, তর্ক না করে তুমি ছাড়বে? যদি না করি তর্ক? বিস্মিত হব, ভেবে পাবো না বাঙালি হয়েও তর্কের এমন সুযোগ কি করে ত্যাগ করলে। কিন্তু তুমি করবে, তোমার চোখে মুখে তর্ক উঁকি মারছে, অন্তত আলোচনা। নদীতে নেমে মুখ হাত ধুয়ে আমি বারান্দায় মাদুরে বসলাম। সেও বসল, অর্ধেক মাদুরে অর্ধেক মাটিতে। মেয়েরা অমনি ভাবে বসে, বিনয়ের লক্ষণ ওটা। কথা আরম্ভ হওয়ার আগে আমি একবার ভালো করে তার মুখ দেখে বুঝবার চেষ্টা করলাম এ জীবনে সে সুখী হয়েছে কিনা। কিছুই স্পষ্ট বোঝা গেল না। আগের জীবনে সে অসুখী ছিল, কিন্তু মুখের একটু ম্লানিমা দেখে তার অসুখের পরিমাণ স্থির করা যেমন সম্ভব ছিল না, আজ সেই ম্লানিমার অন্তর্ধান এবং দেহে স্বাস্থ্য ও চোখে মুখে একটা শান্ত জ্যোতির আবির্ভাব দেখে বোঝা গেল না সে কতখানি সুখী হয়েছে। বিশেষ মাঝে মাঝে তার দৃষ্টিতে ব্যথার বিকাশ দেখা যেতে লাগল। সে প্রশ্ন করল, তুমি কি আমাকে সমর্থন করো না? আমি বললাম, ঠিক জানি না, ইচ্ছে হয় সমর্থন করি, কিন্তু বাধা পাই। তোমার সিদ্ধান্তে অনেক জটিলতা, সহজে মেনে নেওয়া কঠিন। তোমায় আমি চোখ বুজে সমর্থন করতাম যদি 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 তোমার দেশপ্রেম নিজের তেজে স্বামী পুত্রের প্রেমকে ছাপিয়ে যেত, যদি রাগ আর অভিমানের ভেজাল না থাকত। সে হাসল, বলল, তাপসী নই, মন নির্বিকার নয়। ভেজাল হয়তো আছে, কিন্তু তুমি যে রাগ আর অভিমানের কথা ভাবছ তার ভেজাল নেই। তুমি ভাবছ আমি ঝগড়া করে ঝোঁকের মাথায় চলে এসেছি, তা সত্যি নয়। সে ভয় আমারও ছিল। কতদিন ধরে চেষ্টা করে আমি বাড়ি ছাড়তে পেরেছি জানো? 6-7 মাসের বেশি। রাগের মাথায় চলে এসেছি ভেবে পরে পাছে আমার অনুতাপ হয়, এই ভয় যখনই সে বেশি রকম খারাপ ব্যবহার করত, আমি গৃহত্যাগের সময় 15 দিন পিছিয়ে দিতাম। প্রতিজ্ঞা করেছিলাম যে অন্তত 15টা দিন যখন রাগের কোনো কারণ উপস্থিত হবে না তখন বাড়ি ছাড়ব, তার আগে নয়। এই প্রতিজ্ঞা বজায় রাখতে গিয়ে আসবার জন্য পা বাড়িয়ে থেকেও 6-7 মাস আসতে পারিনি। শেষের দিকে হতাশ হয়ে পড়েছিলাম যে একবারও কিটিমিটি বাঁধবে না এমন 15টা দিন এ জীবনে আসবে না। কিন্তু হঠাৎ তার কঠিন অসুখ হলো। সেই সুযোগে চলে এলে? সে হাসল। শোনোই আগে, পরে মন্তব্য প্রকাশ করবে। তার তো অসুখ হলো, আমি নাওয়া খাওয়া ঘুম সব ছেড়ে দিয়ে এমন সেবাটাই করলাম যে অসুখ ভালো হওয়ার সঙ্গে সেও কিছুকালের জন্য ভালো হয়ে গেল। ঠিক বিয়ের দিনগুলি যেন ফিরে এলো, এত আদর, এত সোহাগ, এত ভালোবাসা। 15 দিন হঠাৎ সদয় অদৃষ্টের দান ভোগ করে নিজেকে ছিনিয়ে নিয়ে
আমি চলে এলাম। রাগ করে এসেছি, আমি ঝগড়া করে এসেছি তার বলতে হয় না। তবে এলে কেন? না এসে চলল না তাই। তার মানেই তুমি হার মেনেছ? নগেনবাবুর সঙ্গে যে বাজি রেখেছিলে তাতে তোমার হার হয়েছে। কিসের বাজি? মনে নেই একদিন বলেছিলে সে নিছক স্বামী, বিধাতা নয়। চোখ বোঝার আগে তোমায় বাড়ি ছাড়া করার সাধ্য তার নেই নেই নেই। নেই তো, আমায় কেউ বাড়ি ছাড়া করেনি, আমি নিজে এসেছি। শুধু স্বামীকে সইতে না পেরে চলে আসবো, আমি কি তেমন মেয়ে? নই নই নই। 11 বছর ধরে তার অবিচার অত্যাচার অভ্যেস হয়ে গিয়েছিল, সেজন্য নালিশ করতেও আমি ভুলে গিয়েছিলাম। তাছাড়া স্বামী কি সারাদিন অত্যাচার করে? 24 ঘন্টায় দিন। কখনটা মানুষের নিষ্ঠুরতায় ধৈর্য থাকে? যদি কোনো বইয়ে পড়ে থাকো অত্যাচারী স্বামীর কথা, জানবে লেখক শুধু 24 ঘন্টার গোটা একটা দিনের আধ ঘন্টার হিসেব দিয়েছে, বাকি সময়টা চালাকি করে রেখে দিয়েছে নেপথ্যে। ওই বাকি সময়টা স্নেহ ভালোবাসায় বোঝাই না হয়ে একদম ফাঁকা হতে পারে, কিন্তু ওইসব ফাঁক সংসারী মেয়ে মানুষের সয়। শুধু স্বামী যার অবলম্বন, সপ্তাহে একটিও মিষ্টি কথা না শুনলে তার অসহ্য ঠেকতে পারে। আমার তো একমাত্র স্বামীই ছিল না জীবনে অবলম্বন। শুধু স্বামীর হিসেবে অভাগিনী হলে অভাগিনী হয়ে আমি থাকতাম ভাই। তার হীনতা যদি শুধু আমার প্রতি অন্যায় করে নিরস্ত থাকত, যদি আমার বর্তমান জীবন এবং ভবিষ্যতে যে জীবন পৃথিবীতে রেখে যাব সমস্ত গ্রাস না করত, আমি মুখ বুজে তার সংসার ঘাড়ে করে মরতাম। সুখ শান্তির অভাব আমায় কাতর করত না। অনাহার অনিদ্রা প্রহার নির্যাতন উপেক্ষা কিছুই মুছে নিতে পারত না মুখের হাসি। জীবনের আংশিক সফলতা পেলে আমি তুষ্ট থাকতাম, কিন্তু তা হলো না। কতক স্বামীর জন্য, কতক পারিপার্শ্বিক অবস্থার অভিশাপে সমগ্রভাবে আমি ব্যর্থ হয়ে গেলাম। সম্পূর্ণভাবে আমার জীবন হলো অকারণ, অর্থহীন। স্বামী নয়, দুঃখ দুর্দশা নয়, ব্যর্থ বেঁচে থাকাটা আমার সইল না। আমার আত্মা আর্তনাদ আরম্ভ করে দিল। সতীনের ভয়ে বলে আমি খোঁচা দিলাম। সে চমকে উঠল। সতীনের ভয়ে আত্মার আর্তনাদ? সতীন? সতীন হয়েছে নাকি এর মধ্যে? স্ত্রী ছাড়া তার চলবে না জানতাম, কিন্তু এত শিগগির? আমার পায়ের আলতার দাগ এখনো বোধহয় ঘরের মেঝে থেকে মুছে যায়নি। আমি কি তার ঘরের এতখানি স্থান জুড়ে ছিলাম যে বিশাল ফাঁকটা সইল না? তাড়াতাড়ি পূর্ণ করতে হলো। নালিশ, ক্ষুণ্ণ ক্ষুব্ধ অভিযোগ, মনে হলো অভিমানও জেগেছে। ঈর্ষার বসন পড়া অবুঝ অভিমান। মুখে একটা কালো ছায়া ভেসে এসেছে, দু চোখে ঘনিয়েছে ব্যথা। দেখে আমার বিশেষ ভালো লাগলো না। মুখে সমর্থন করি আর না করি, মনে মনে তার মানবিত্ব ঘুচিয়ে তাকে দেবীর মতো জ্যোতির্ময়ী করে তুলেছিলাম। দধিচি থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সংখ্যাহীন জ্যোতিষ্ক যে জ্যোতির সঙ্গে পরিচয় করিয়েছে মানুষের, মানবতার ছায়াপাতে মমতাদির সে ভাস্কর মূর্তি কল্পনার নেপথ্যে হঠাৎ যেন ম্লান হয়ে গেল। বললাম, এবার আমার পুরো অসমর্থন মমতাদি। ছলনা করেছ নিজেকে, ভেবেছ কর্তব্য ত্যাগ বুঝি সত্যি ত্যাগ। দুঃখের কাছে হার মেনে তুমি পালিয়েছ কর্তব্য পেছনে ফেলে। সে বললে, কর্তব্য মানে স্বামী সেবা, তনুমন দিয়ে তনু পরিচর্যা? শিক্ষা তোমায় উদার করেনি দেখছি। এ নারী বিদ্রোহের যুগে ও কি কথা বলছো তরুণ? কোন যুগের মানুষ তুমি? এ যুগের। আমায় টেনো না, আমার শিক্ষা অতি অনুদার। উদার শিক্ষা কোথায় পাবো? নচিকেতার মতো জমের বাড়ি না গেলে আর সে শিক্ষা জুটছে না। দুঃখ এই যে জম আমায় বাড়ি ফেরার জন্য ছেড়ে দেবে না। কিন্তু তনু পরিচর্যার নালিশ পুরনো পচা। নিজেই বলেছ ও জন্য বাড়ি ছাড়োনি। একটা অমানুষের মঙ্গল যে করতে পারল না,
নিজের লোকের অত্যাচার সইতে পারল না, লক্ষ মানুষের মঙ্গল করার শক্তি সে কোথায় পাবে? পরের অত্যাচার সয়ে কি করে ব্রত রক্ষা করবে? লাখো মানুষের আশীর্বাদের জোরে। কিন্তু তোমার যুক্তিটা বেশ লজিকের এই ফ্যালাসির মতো। মানুষ অমর নয়, বানর অমর নয়, অতএব মানুষ বানর। একের সঙ্গে লাখের তুলনা চলে? যে বগ আঁকতে পারল না, সাহিত্যিক হয়ে সে মানুষের সৃষ্টি করতে পারবে না, একথা বলা যায়? একটিমাত্র রত্নাকরের মঙ্গল করে গেলে সে একদিন বাল্মীকি হয়ে উঠবে, এমন আশা করা বোকামি। কিন্তু এ আশা অনায়াসে করা যায়। লাখের মধ্যে হাজার বাল্মীকি ঘুমিয়ে আছে। গণ্ডি ছোট হলেই যে ভালো কাজ করা যাবে তার মানে নেই। বাড়ির বউ সমস্ত বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে, কিন্তু বাড়ির সবচেয়ে ছোট ঘরটি পরিষ্কার করার জন্য ডাকতে হয় মেথরকে। আমি চেষ্টা করিনি ভেবেছ? 11 বছর চেষ্টা করেছি, কিন্তু ঘরের পাকা মেঝেতে আমার চেষ্টার লাঙল আঁচড় কাটতে পারেনি। ফসল ফলাবো কি? তাই এসে দাঁড়িয়েছি এই বিস্তীর্ণ মাঠে। যত আগাছা থাক, মাটি যত শক্ত হোক, অল্প একটি স্থান পরিষ্কার করে আবাদ করতে পারবো না? বাকি জীবনের চেষ্টায় একটু সোনা ফলবে না? পারবো, ফলবে। সে থামল, একটু ভেবে বললে, এই কথাটা আমি ভাবতাম, রাতটি দিন ভাবতাম। স্বামী আমার কাছে ছোট নয়, তুচ্ছ নয়, কিন্তু পর। সব স্বামীই পর। নিজের যে মানুষের আপনার কেউ নয়। প্রেমে নয়, স্নেহে নয়। প্রেম দুটি আত্মাকে কাছে আনে, কিন্তু আত্মগত আত্মার চেয়ে কাছে আসা আত্মার দূরত্ব বেশি। তাই আমি ভাবতাম যে শুধু পরের কল্যাণেই বেঁচে থাকব, আমার আত্মার কল্যাণ নেই। আমার জীবন তাদেরই কল্যাণে ব্যর্থ হবে যাদের কল্যাণ হয় না। সবাই পরের জন্যই অবশ্য বেঁচে থাকে, কিন্তু নিজের জন্য আহরণ করে ওই বেঁচে থাকার সার্থকতাটুকু। ওরই নাম নিজের আত্মার কল্যাণ। নিজেকে দিলাম, কিন্তু দেওয়াটা মিথ্যা হলো না, এইটুকু। অন্যায়ের বিনাশের জন্য দধিচির আত্মদান। ইন্দ্র বজ্র নিয়ে খেলা করবে বলে নয়। আমি দধিচির মেয়ে নই, আমি হইও দধিচির মেয়ে। আমার অস্থির বজ্র নিভে গেছে, একটু তাপ শুধু আছে নেভা বজ্রের ভস্যে। সেটুকু যদি বরফের ঘর গরম রাখতে ব্যয় করে যেতাম, মরবার সময় অপচয়ের স্মৃতিতে আমার আত্মা দগ্ধ হতো। আজীবন স্বামী সেবার পুণ্য পুড়ে হতো ভস্য। কারণ সারা জীবন চোখ বুজে কাটিয়ে মরবার সময় আমি চোখ মেলে দেখতাম দুর্লভ জীবন কার পূজায় কাটল। তখন জীবনব্যাপী দানব পূজার আফসোস নিয়ে আমায় পরলোকে যেতে হতো। আফসোস নিয়ে মানুষ কোন পরলোকে যায় জানো? নরকে। আমি বললাম, এটুকু বুঝলাম, কিন্তু আসল কথা এখনো বলিনি। তোমার তো শুধু স্বামী নয়, দুটি ছেলে। সে সংশোধন করে বলল, দুটি না, 6টি। 4টি স্বর্গে গেছে, দুটি গর্ভের অন্ধকার থেকে দুটি পৃথিবীর আলো দেখে। না, দুটি আলো দেখে নয়, একটি অন্ধ হয়ে জন্মেছিল। এ বারতায় ব্যথা ছিল, আঘাত ছিল। আমাদের শিশু জগতে স্থায়ী মড়ক আছে, সে কথা শুনেছিলাম মানে দৈনিক অথবা মাসিকে পড়েছিলাম। শুধু পড়েছিলাম, কখনো ভেবে দেখিনি শিশুর মরণের শেষ শিশুর মরণে নয়, মমতাদির মতো অসংখ্য মাতার মর্মবেদনায়। জগতে যার বাড়া মর্মবেদনা নেই। সে বলল, তুমি ভাবছ এতক্ষণ ব্রহ্মাস্ত্র তুলে রেখেছিলে, ছেলে দুটির কথা তুলে আমাকে কাবু করবে। ছেলেই বটে, বড় ছেলের বয়স 12, মনের বিকৃতিতে 1200। সে চোর, তাড়িখোর, কুটিল, রাগী, বোকা, অলস। ছোটটিও অমনিভাবে গড়ে উঠছে, দুজনে একদিন বাপের মতো হবে। অত খারাপ বলে আমি জিভ কাটলাম। সে বলল, জিভ কেটো না, সারা জীবন কথা কইতে হবে,
এখন জিভ কাটা গেলে মুশকিল। নিজেই স্বামী নিন্দে জুড়েছি, তোমার কথায় আর কত ব্যথা পাবো। আমার ছেলে দুটি বাপের মতো অত খারাপ যদি নাও হয়, যেটুকু হবে তাতে প্রকাণ্ড অমানুষ হবে। সদ্গুণিয়ে বোঝাই হয়ে করবে 30 টাকার কেরানিগিরি, তাতেই অধিকারী হবে স্ত্রী, পুত্র আর সংসারের। 10 বছরে 10টা কুকুরছানার বাপ হবে। অকাল মৃত্যু এড়াতে পারলে যারা বড় হয়ে 10 100টা শুকরছানা পৃথিবীতে উপহার দিবে। অবিশ্বাস করছো? পৃথিবী এমনি করে ভারাক্রান্ত হয় ভাই। একটা গলিত আত্মায় হাজার হাজার গলিত আত্মার বীজ কিলবিল করে। এই জন্য যিশু বলেছিলেন, একটি পাপী স্বর্গের দিকে মুখ ফেরালে স্বর্গরাজ্যে আনন্দের সাড়া পড়ে যায়। একটি মানুষ থেকে মানবজাতি হয়েছে। কে বলতে পারে একটি পাপী থেকে একদিন একটা বিরাট পাপীর জাতি পৃথিবীতে দেখা দেবে না? একটি অমানুষের মধ্যে সমগ্র মানবজাতির ভবিষ্যৎ ধ্বংসের সম্ভাবনা নিহিত আছে। অমনি অমানুষ হয়ে উঠছে আমার ছেলেরা। 10 মাস দেহের মধ্যে বয়ে বেরিয়েছি, নিজের রক্তে পুষ্ট করেছি, দিনের পর দিন বুকে নিয়ে পালন করেছি, স্নেহ করেছি, ভালোবেসেছি জগতের দুটি অভিশাপকে। জ্ঞানের আলোয় নিজের এই মহৎ দুষ্কর্ম চিনে আমি পালিয়ে এসেছি। পাপে আমার বিরাগ, ব্যর্থতায় অরুচি, প্রাণপাত সেবায় দেশের বুকের পাথরকে পাহাড় করে তোলা পাপ। তোমার দুচোখে প্রতিবাদ কেন? সংস্কার কি তোমার পাপ আর ব্যর্থতার স্বরূপ ভুলিয়ে দিচ্ছে? আমি বললাম, না, তোমার কথাগুলি এত ছোট বড় কথার চুম্বক যে হঠাৎ শুনে ঠিকমতো ধারণা করে উঠতে পারছি না। সে বলল, সেটা আশ্চর্য নয়। বিয়ের পর থেকে 11 বছর শুধু তো জ্বলিনি, তিল তিল করে চিন্তার হিমালয় সৃষ্টি করেছি। আমার কথা তোমার চিন্তা শক্তিকে পীড়ন তো করবেই। 11 বছরের ভাবনা কি 2 মিনিটে ভাবা যায়? আমি বললাম, বুদ্ধি থাকলে যায়, বোকা হলে যায় না। আমি সময় মতো ভাবব, তুমি বলে যাও, আমি আরও কিছু ভাববার খোরাক সংগ্রহ করি। সে বলল, ভেবে দেখো, আমি বাড়িয়ে বলিনি। অবস্থা বিশেষে মা হওয়া সত্যিই মহাপাপ, মহৎ ব্যর্থতা। তুচ্ছ পয়সা দিয়ে কেনা দুধ কলা দিয়ে সাপ পোষা অন্যায়, দুর্ভাগ্য। শরীরে রক্ত খাইয়ে সাপ পোষা কত বড় অন্যায়, কত বড় দুর্ভাগ্য। আবার এই শোচনীয় কৌতুক একমাত্র মায়ের অদৃষ্টে। স্বামীর কাছে জীবনের একটি স্ফুলিঙ্গ ভিক্ষা পেয়ে তিল তিল করে বাড়িয়ে জননীকে জেলে দিতে হবে একটি সম্পূর্ণ জীবনের চুল্লি। যদি সে চুল্লিতে জগতের কল্যাণে যজ্ঞ করা যায়, গৌরব জননীর। যদি তার আগুনে গৃহদাহ হয়, কলঙ্কও জননীর। মায়ের দায়িত্ব এত বড় ভাই। তাই পৃথিবীর দুটি গলগ্রহ সৃষ্টি করে আজ আমার অসীম অনুতাপ। আমার মাঝে মাঝে ভয় হয়, দেশ আমার সেবা নেবে না। অসুস্থ দেশের মুখে যে 2 ফোঁটা বিষ ঢেলে দিয়েছি, সে অপরাধ ভুলবে না। এ চিন্তার দাহে আমার শুধু খেপে যাওয়া বাকি আছে। ভগবান আজ যদি ওদের কাছে টেনে নেন, তবে বোধ হয়। ভগবানের নাম নিয়ে মার মুখে সন্তানের মৃত্যু কামনা, এই অস্বাভাবিক ভীষণ মহত্বে আমি চমকে গেলাম। নিজের অসমাপ্ত উক্তির প্রহারে সেও কেঁদে ফেলল। আমি বুঝলাম এ কান্নার অর্থ কী। অভিশাপের প্রত্যাহার। মুখের কথা নয়, ভগবান যেন মনের কথাটি কানে তোলেন, এই নিবেদন। সূর্যালোকে নদীতে ঢেউগুলি চমকাচ্ছিল। তীর ঘেঁষে চলেছিল একটি পানসি। বুড়ো মাঝি লগি ঠেলছে। ছেলে কোলে একটি মেয়ে তীরের শোভায় মুগ্ধ হয়ে বসে আছে, একটি দুরন্ত ছেলের হাত শক্ত করে ধরে। কিছু দূরে নদীর বাঁক। সে পর্যন্ত আমি নৌকার জননীটিকে অনুসরণ করলাম। ততক্ষণ কাছের জননী শান্ত হয়েছে। বললাম,
এভাবে চরমে উঠলে আমাদের আলোচনা আপনা থেকে বন্ধ হয়ে যাবে। সে ম্লান হেসে বললে, চরম কীর্তির আলোচনায় চরমে না উঠে উপায়? বললাম, তুমি শুধু ইঙ্গিত করো, বাকিটা আমি অনুমান করব। নরকের অন্ধকার আর স্বর্গের জ্যোতি টেনে আনলে দুটোই চোখকে খোঁচা দেবে, অসুস্থ করবে। আমরা পৃথিবীর মানুষ, আমাদের মাঝামাঝি রফা হয় ভালো। ভীরু বলে সে হাসবার চেষ্টা করলে। আমি বললাম, নিঃসন্দেহে, কিন্তু আর সমালোচনা নয়। যত রেখে রেখেই বলো, অপমানিত হব। তোমার কথাই হোক, তুমি যা বললে তাতে একটা প্রকাণ্ড মুশকিল আছে। বোধহয় সে মুশকিলের অবসানও নেই। কি মুশকিল? আমার মতো ভীরু অকর্মণ্য থেকে আরম্ভ করে তোমার ছেলেদের মতো চোর ছাচোরকে জন্ম দিতে সবাই যদি তোমার মতো অস্বীকার করে, দেশের সূতিকা ঘরের 3.5 দিকের দেয়াল ভেঙে পড়বে। দেশটা তখন জন্মাবে কোথায়? জন্মাবে না। শুনে আমি বনে গেলাম। সে বললে, ভরকে গেলে দেখছি। দুর্ভাবনার কারণ নেই। দেশের সূতিকা ঘরের 3.5 দিকের দেয়াল কি আমার মতো মায়েরা? দেশ কি জন্মায় কেরানি আর অপদার্থ ধনির ঘরে? শহরের বিষপান করে যে কটি মানুষ জ্ঞান হারিয়েছে তাদের বাড়িতে? কলকাতাতেই অগুন্তি ডালিম বেদানা আইন করে তাদের সকলকে হত্যা করলে কলকাতার নারী সমাজের কি আসবে যাবে? বরং লাভ হবে, ক্ষতি নয়। আমার মতো মায়েরা মা হতে অস্বীকার করলে সূতিকা ঘরের অনাবশ্যক ভিড় কমবে, দেশের উপকার হবে। গান্ধারীর সংযমে কুরুক্ষেত্রের কলঙ্ক রদ হবে। ঘরের মানুষের সঙ্গে লড়াই করে ধর্মকর্মের শক্তি ক্ষয় হবে না। জগতের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম জগতে ছড়িয়ে পড়ার সময় পাবে। জগতের মধ্যে শ্রেষ্ঠ কর্মী জগতের স্বাধীনতা মুহূর্তে অর্জন করবে। দুর্যোধনকে সযুত রাখতেই যুধিষ্ঠির আর অর্জুনের সময় ও শক্তি ব্যয়িত হলে গান্ধারীর কি লজ্জা ভাই? সহজ লজ্জায় কি মা হয়ে ছেলেকে বলেছিল, তোমার নয়, ধর্মের জয় হোক? আমি বললাম, তবে বললে কেন দেশ জন্মাবে না? কথা শুনে মনে হলো দেশ না জন্মালে ক্ষতি নেই। সে বলল, ও যদির কথা। আমরা মানা হলে যদি দেশের সূতিকা ঘরের 3.5 দিকে দেয়াল সত্যি ভেঙে পড়ে, জন্মানোটাই কি দেশের চরম সৌভাগ্য? না জন্মানোটা দুর্ভাগ্য? কত দেশ গেছে সমুদ্রের তলে, কত জাতির চিহ্ন লুপ্ত হয়েছে। সেজন্য কে তাদের দোষ দেয়? অবসানের দুঃখ কি? মৃত্যু যদি মানুষের লজ্জা না হয়, মানুষে গড়া জাতির মৃত্যুতেও লজ্জা নেই। ক্রমাগত রোগে ভোগার চেয়ে বরং মরণ ভালো। আমি বললাম, এসব হতাশার বাণী, ভুল কথা। মৃত্যুতে মানুষের লজ্জা নেই, কারণ মৃত্যু যবনিকা নয়, পট পরিবর্তন। নিজের জীবন মানুষ পৃথিবীর মানুষের মধ্যে জমা করে রেখে যায়, স্বর্গে নিয়ে যায় না। জমা করা জীবন যখন পচে যায়, একমাত্র নোয়াকে বাঁচিয়ে প্রলয়ের মধ্য দিয়ে যখন ভগবান ভ্রম সংশোধন করতে বাধ্য হন, তখন ভগবান অত্যাচারী খেয়ালি প্রলয় যে এনে দিতে পারে সে সংস্কারে অক্ষম হবে কেন? জীবনের রোগ আছে, ফাঁসি ছাড়া আরোগ্য নেই। ক্রমাগত রোগে ভোগার চেয়ে মরণ ভালো, কিন্তু রোগ সারিয়ে বেঁচে থাকা আরও ভালো। সে মৃদু হাসল। তোমার কি হলো? আমি পূবে পা বাড়াচ্ছি, তুমি হাঁকছ পশ্চিমে যাত্রা নাচতে। সুস্থ সবল হয়ে বাঁচা মন্দ আমি তা বলিনি। বলেছি লয় অপরাধ নয়, লয়ে লজ্জা নেই। এটা আমাদের আলোচনা গণ্ডির বাইরের অতিরিক্ত সত্য। আমার সমস্যার সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে ব্যাকুল হও না। পাগল, হাজার হাজার মানুষের দেহের রক্ত আর জীবনের দিন দিয়ে অসুস্থ দেশের জন্য ওষুধ তৈরি হচ্ছে। আমি করব তার প্রতিবাদ? অতিরিক্ত দার্শনিক তত্ত্বকথা থাক, আমার কথাটা নিয়ে আলোচনা চলুক। আমি বলেছি অসুস্থ দেশের ওষুধের উপযুক্ত জীবন সৃষ্টি হোক, কিন্তু কুপথ্য আর বিষের সৃষ্টি যেন না হয়। তুমি প্রতিবাদ করো। আমি বললাম,
ঠিক প্রতিবাদ নয়, বলতে চাই সে তো তোমাদের হাতে। মানে? মানে সব শিশুই আরম্ভ, পরিণতি নয়। জীবনের ভিত্তির মিস্ত্রিও তোমরা। তুমি ছেলে দুটিকে মানুষ করে গড়ে তুললে না কেন? স্বামীর মঙ্গল করতে পারলে না, তার কারণ বুঝতে পারি। তার শিক্ষা দীক্ষা সমাপ্ত হয়ে গিয়েছিল তোমার সঙ্গে পরিচয়ের আগে। কিন্তু তোমার ছেলেরা ভালো মন্দ কোনো শিক্ষা নিয়ে জন্মায়নি। তাদের তুমি মানুষ করে গড়ে তুললে না কেন? নিজেই বললে তোমার শক্তি সামান্য। সামান্য শক্তি এত বড় দেশে ছড়িয়ে দিয়ে কি লাভ হবে? দুটি ঘুমন্ত দেশসেবককে জাগাতে পারলে সবচেয়ে বড় দেশসেবা হতো না? কেন তা করলে না? কেন করলাম না? পারলাম কই? খাঁচার শিকে শিকে বাধা পেলাম। কোলে ছেলে যখন 1 বছরেরও নয়, গর্ভে ছেলে এলো। সকাল সন্ধ্যা রান্নাঘরে কাটল, বাকি সময় নানা কাজে। অভাবের খোঁচায় মাথায় ঘা হয়ে গেল। চিন্তার বিষে অবসন্নতা ও অবহেলা এলো। যেটুকু সময়ও সাধ্য হাতে রইল, স্বার্থপর স্বামী ছিনিয়ে নিল। তবু আমি পারতাম। অতি মানুষ না করতে পারি, অমানুষ হতে দিতাম না। যদি ওদের জীবন বিষাক্ত আবহাওয়ায় বিষিয়ে না যেত। 24 ঘন্টা পলে পলে যাদের জীবন বিকৃত হয়, 5 মিনিটের চেষ্টায় আমি তাদের কি করতে পারি? জন্ম থেকে ওরা অভিশপ্ত। ঝাঁপের অসংযমে জন্মালো রুগ্ন হয়ে। খাদ্যের অপ্রাচুর্যে দেহমন কুঁকড়ে গেল, বিকাশ হলো না। জীবনী শক্তির অভাবে ক্রমাগত রোগে ভুগল। দোষে বিনা দোষে বাপের ছাঁচা খেয়ে কুটিলতা শিখল। শিশু মনের তুচ্ছতম আকাঙ্ক্ষাটি অতৃপ্ত থাকায় চুরি শিখল। বাড়ির ভয় ও নিরানন্দের আবহাওয়ায় মন না টেকায় বেশি সময় বাইরে কাটাতে ভালোবাসল। যার তার সঙ্গে মিশে অসৎসঙ্গের অশেষ দোষ সঞ্চয় করল। পয়সার খাবারের লোভে বজ্জাত লোকের কাছে কামুকতার দীক্ষা পেল। এ তো সংক্ষিপ্ত হিসাব, আরও কত আছে। এবার বুঝলে কেন পারলাম না? আমি কতক্ষণ কথা বলতে পারলাম না। এ কী বর্ণনা, এ কী নালিশ! মনের জ্বালা কি শব্দের রূপ নিতে পারে? অত্যুক্তি মনে করার চেষ্টায় আমি ব্যর্থ হলাম। আমার কোনো সান্ত্বনা রইল না। শুধু মুখের কথা তো নয় যে সোনার সঙ্গে হৃদয়ের যোগাযোগ কম বেশি করে যতটুকু মানলে মনের স্বস্তি ততটুকু মানব। সন্তানহারা মা আমার সামনে বসেছিল। অত্যুক্তি যদি, ও কেন ছেলে ফেলে এলো? সন্তান হারানোর চরম প্রমাণেই যে ও প্রমাণ করেছে, অভিযোগ বাড়িয়ে বলা নয়। সে বললে, অনেক দুঃখে বাড়ি ছেড়েছি ভাই। আমি অভিশপ্তা স্ত্রী ও জননী। আমার সন্তান দেশের অভিশাপ। জীবনের এমন অসামঞ্জস্য বরদাস্ত হলো না। আমি মুক্তি নিলাম। এ মুক্তির সময় সময় পীড়া দেয়। 11 বছরে চেনা খাঁচার ডাক আমি শুনতে পাই। আমার বুক ফেটে যায়। আমি যাতনায় ছটফট করি। কতক্ষণের জন্য দেশের সেবায় দারুণ বিরাগ জন্মে। মনে হয় নুজো হয়ে পথের ধুলোয় চোখ বুলিয়ে চলতে দেশের মানুষ যদি ভালোবাসে, ভালোবাসুক। সোজা হয়ে দাঁড়িয়ে মুক্ত নীল আকাশের দিকে না তাকাতে চায়, না চাক। আমার কি? আমি কেন মাতৃত্বের আত্মহত্যা দিয়ে এমন নিষ্ঠুর পুজো করে চলি? কিন্তু এ দুর্বলতা কেটে যায়। মুক্তির পীড়ন গর্ব ও আনন্দ হয়ে ওঠে। আমি বললাম, দেশে অসংখ্য পুরুষ দিদি, তরুণ তরুণীতে দেশ ভরা। তোমার মতো তারা মাটিতে শিকড় বসা তরু নয়। নিজেকে উপড়ে তুলে এই অস্বাভাবিক ত্যাগ তোমার করতে হবে কেন? তুমি ফিরে যাও। সে হাসল। সংখ্যার গর্বে দেখি ফেটে পড়ছ। প্রমাণ কই? তুমি আমায় বুঝিয়ে দিতে পারবে যে আমি অনাবশ্যক অতিরিক্ত বাহুল্য? যদি পারো, এক্ষুনি ফিরে যাব। সতীনকে পর্যন্ত ভয় করব না। একটু থেমে বলল, তুমিও তো পুরুষ না ভাই? শেকড়হীন পুরুষ। কেবল কলেজ ডিঙিয়ে শিকড় গাড়বার জন্য ব্যাকুল হয়ে আছো। এই যা আফসোস। একটি বাড়ি, টুকটুকে একটি বউ, চাঁদের টুকরো একটি ছেলে,
খাসা শিকড় না, লোভী। আমি ক্ষুণ্ণ হয়ে বললাম, অনেক আগে ঘাট মেনেছি, খোঁচাচ্ছ কেন? খোঁচাচ্ছি? মায়েরই না, কালির দিব্যি। স্বামীর ভাষাতে প্রতিবাদ করলাম। আর রাগ করো না বলে সে হাসল। আমি গম্ভীর হয়ে ভাবতে লাগলাম। সেও গম্ভীর হয়ে বলল, সত্যি খোঁচায়নি ভাই। খোঁচাবার অধিকার কোথা পাব? যার যে অধিকার নেই সে তা করলে ভেবে নিতে হয় ঠাট্টা করেছে। খোঁচাবার অধিকার তোমার আছে? না, নেই। আমার দেশ সেবা যে বাধ্যতামূলক। সে সবারই। অধীনতা বাধ্য করে। করে কি? অধীনতার দুঃখ না স্বাধীনতার লোভ করে কি করে জানলে? না ভাই, জবাব চাইনি। এ কথার জবাব মানে আধ ঘন্টা ধরে তোমার বক্তৃতা। আমি জানি জবাব, দুই কারণেই। কিন্তু ওরকম দেশ সেবা বাধ্যতামূলক নয় ভাই। তাহলে মাতৃস্নেহকেও বাধ্যতামূলক বলতে হয়। আমার এই সেবা কিন্তু সত্যি বাধ্যতামূলক। সে জীবন শৈল না বলে আমি এই জীবনে আশ্রয় নিয়েছি। ঝড়ে ভাঙা তরি এনেছি বন্দরে। বেশি নয়, একটা ছেলেকেও যদি মানুষ করতে পারতাম আমি সেখানকার মাটি কামড়ে থাকতাম। আকণ্ঠ নয়, ব্যর্থতায় একেবারে তলিয়ে গিয়ে দম আটকালো বলেই না এখানে নিঃশ্বাস ফেলতে এসেছি। আমি আজ সুখী দুঃখী দুই। কিন্তু 11 বছর যে দেয়ালের অন্তরালে ছিলাম সেখানে থেকে সন্তানের মধ্য দিয়ে দেশের সেবা করতে পারলে আরও সুখী হতাম। কিন্তু এ কথাটাও বলি, আমার এই জীবন তুলনাহীন। ছিলাম যন্ত্র, আজ আমি মানবী। যার আত্মা আছে, যার জীবনের অনেক মূল্য, অনেক প্রয়োজন, অনেক মানে। বেশি কি, আমি আজ তোমার প্রণম্য। আমি নীরবে তাকে প্রণাম করলাম, পেলাম আশীর্বাদ। তারপর চুপ করে বসে রইলাম। সূর্য তখন নদীর অপর তীরে, তরু শ্রেণীর খানিক ঊর্ধ্বে। নদী দিয়ে একটি স্টিমার চলে গেল। তীরে আছড়ানো ঢেউয়ের শব্দ মৃদুভাবে কানে এলো। কয়েকটা বক নদী তীরে বসেছিল, হঠাৎ উড়ে গেল। মমতাদি বোধ হয় ভাবিনি এত শিগগির আমি তাকে রেহাই দেব। স্পষ্ট অনুভব করলাম সে আমার কথা বলার প্রতীক্ষা করছে। কিন্তু আমি আর মুখ খুললাম না। কত কথা তো বললাম, কিন্তু কথা বলে লাভ কি? সংসারের জ্বালায় কত মানুষ গেরুয়া পড়ে পালিয়েছে, কত মানুষ খেপে গেছে, কত মানুষ আত্মহত্যা করেছে। মমতাদি যদি জগতের মধ্যে বৃহত্তম কর্ম বৈরাগ্যে আধপোড়া মনের আগুন নেবাতে চায়, কথার বিনিময়ে কোনো কিছুর এদিক ওদিক হবে না। পরিণয়ের যজ্ঞ ভস্যে ঘি ঢেলে চলা যত বড় কর্তব্য হোক, সেটা ঘিয়ের অপচয় নিশ্চয়ই। সে অপচয় বন্ধ করা যত বড় অকর্তব্য হোক, স্বাধীনতার হোমানলে ঘি ঢেলে চলা যে ঘিয়ের সবচেয়ে সদ্ব্যবহার, তাও নিশ্চয়ই। সুতরাং নানাবিধ ধারণা ও সংস্কারে বোঝাই মন নিয়ে তর্ক করা কথারই অপচয়। অতএব কথা বন্ধ করে আমি ভাবতে লাগলাম, অধুনা পরিত্যক্ত স্বামী পুত্রের কল্যাণে এই নারীটি একদিন আমাদের বাড়ির রাঁধুনি হয়েছিল। গভীর রাত্রে ঘুমের কবল থেকে ছিনিয়ে নেওয়া কয়েক ঘন্টা সময় ছাড়া 11টি বছর একটানা বেঁচেছিল শুধু স্বামী পুত্রের জন্য। স্নেহ, প্রেম, মমতা মানুষের নাগপাশ, নাগপাশে মূর্ছার তন্দ্রা। সে নাগপাশে আবদ্ধা থেকেও যে মোহনিদ্রা টুটিয়ে দিলে বাঁধন শুদ্ধ যে বেরিয়ে পড়ল পথে, পাশবদ্ধ কর্মশক্তি নিয়ে যে সকলের জন্য যে বিপুল কাজ পড়ে আছে তার নিজের ভাগটুকু শেষ করতে প্রবৃত্ত হলো, তাকে বোঝা যায় না। সে দুর্বোধ্য, তাকে ঘিরে রহস্য। মমতাদের শান্ত গম্ভীর মুখ দেখে আমার মনে হলো, রাঁধুনির কাজ নিতে এসে যে আমার শেষ শৈশবে স্নেহ করার শক্তিতে রহস্যময় হয়ে উঠেছিল, আজ আমার প্রথম যৌবনে সে আবার স্নেহ অস্বীকার করার শক্তিতে রহস্যময় হয়ে উঠেছে। সন্ধ্যার সময় বিদায় নিলাম, প্রদীপ জ্বালার আগে। সে বললে, তোমায় একটা কাজ দেব। কি কাজ? সপ্তাহে একখানা কার্ড লিখে ওদের খবর দেবে।
কি খবর? কুশল? হুম, বলে সে চোখ মুছতে মুছতে হাসল। বলছো ওদের? ওদের মানে কি তোমার স্বামীরও? নিশ্চয়। আধখানা কুশল সংবাদ নিয়ে কি করব? স্বামী ভাগ একেবারে আধখানা? একটা স্পষ্ট জিজ্ঞেস করছি, স্বামীকে তুমি ভালোবাসতে? বাসো? সে একটু ভাবল। ভালোবাসা? প্রেম? কি জানি ভাই, ওসব বুঝি না। এইটুকু বুঝি যে না দেখলে মন কেমন করে, খবর জানতে ইচ্ছে হয়। 11 বছর যার ঘর করা যায় তার হীনতা বোধ হয় স্নেহ মমতাকে ঠেকিয়ে রাখতে পারে না। আজ ঠিক করতে পারি না তার স্বামী প্রেম ছিল কি ছিল না। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, বৃহত্তর মহত্তর। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।